মাথা টিপে বেশি ব্রাইট ব্রাইট হয়ে গেছে। এখন একটু চাইছিলাম কোথায় বলবো যে সবাই দীপায়নের মাকে গেস্ট আসবে, তো ওরা চলে এসছে। ভালো মার্বেল দিলে তো অসুবিধা নেই, মার্বেল দিলে উপরের পাটটাই। এটা কিন্তু দাদাটা এসে গেছে বলেছিলাম। আজকে সকাল থেকে দিনটা খুবই খারাপ যাচ্ছিল। ছাদে নাচানাচি করতে গেছি, ওই প্রখর রোদ্রের ভেতর মাথা ঘুরে গেছে। কেন আমার এরকম দশা হলো সেটা তো বলবোই। তার পাশাপাশি সন্তান কিন্তু ভগবান কম বেশি সবাইকেই দেয়, কিন্তু সেই সন্তানের সুখ ভগবান কিন্তু সবাইকে দেয় না। সুস্থভাবে সেই সন্তান থাকা, তার সাথে সুন্দরভাবে খেলাধুলা করা। আজকে এমন এক মায়ের চোখে জল দেখে আমারও চোখে জল চলে আসলো। তারা বাড়িতে আসলে কিভাবে তাদের আদর আপ্যায়ন করলাম, কিভাবে তাদের সাহায্য করলাম, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ কত দূর হলো, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যখন বিয়ে হয়ে এসেছিলাম এই ঘরটা মানে একদম এখন যেমন দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি এরকমই ছিল। আমি জানতাম এই ঘরটার ভেতরে ধরো আমার জামা কাপড় এক্সট্রা যা জিনিসপত্র থাকবে সেগুলো সব রাখবো, বাট সামহাও এই ঘরের ভেতর আর সেই সব রাখা হয়নি। আমি একটা ঘরের ভেতরেই থাকতাম বিয়ে হয়ে আসার পর থেকে। বিয়ের পর ধরো 2 বছর 3 বছর পরে গিয়ে এই ঘরটা নিজের মতন করে ইউটিলাইজেশন করার সুযোগ পেয়েছিলাম। একটা খাট ছিল, সেই খাটটাকে পেতেছিলাম, মানে স্টিলের খাট ছিল, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো দেখবে। তো ওই খাটটাকে বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করার পর যেহেতু শ্বশুরমশাই চলে গেল, শ্বশুরমশাই খাটটা গোবিন্দ নিয়ে নিয়েছে, আর গোবিন্দর ঘরে যে খাটটা ছিল সেই খাটটা খুলে এনে এই ঘরে লাগিয়েছি। খুব ভালোভাবেই চলছিল, কিন্তু ওই যে বললাম মানে আমি যে ঘরটাতে বেডরুমে শুতাম সেই বেডরুমে শোয়া যাবে না, ওটা আমায় স্যুট করছে না বা আমার বাচ্চাকেও স্যুট করবে না। আমি অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, উনি বলেছে। তো তার জন্য ওই ঘরটার ভেতরে থেকে নিশ্চয়ই আমি আমাদের জীবনটা নষ্ট করব না, তাই পাশের রুমে শিফট করেছি। বাট এত প্রখর গরম পাশের ঘরটাতে গরমকালে পড়েছিল, ধরো তো আমি বৈশাখ মাসের দিকের কথা বলছি, থাকতে পারছিলাম না। মানে ঘেমে জল হয়ে যাচ্ছিল লিটিল গোল্ডের। চুলটা যেহেতু বড়, ঘেমে আরও ও নষ্ট হয়ে যাচ্ছিল চুলটা। তো তারপর এই ঘরের ভেতরে, যে ঘরে আমরা এখন থাকছি ছতির ঘর, ওই ঘরের ভেতরে এসি লাগালে আমি তো আসতেই চাইছিলাম না। লিটিল গোল্ডের বাবা বললো তুমি থেকে দেখো, এসিটা নাহলে তো পড়ে পড়ে নষ্ট হবে। একদিন দুদিন থাকতে থাকতে মানুষের একটা অভ্যাস হয়ে যায় না। তো এই ঘরের ভেতরে টুকটাক করে আমার ধরো মেকআপের জিনিসপত্র সবই নিয়ে আসলাম, কারণ আমার যে পুরনো ঘরটা বেডরুম, ওই ঘরের এসিটা মানে খুব ভালোভাবে কাজ করে না, যেহেতু 1 টনের একটা এসি, আর জানলাগুলো খোলা মানে ভেঙে ভেঙে গেছে, জানলাগুলো রিপেয়ার করা নেই, জানলার পেছন থেকে সব হাওয়া বেরিয়ে যায়। তো তার জন্য এই ঘরটাতে থাকছি। এখন জল্পনা কল্পনা করে এই ঘরটা ইউটিলাইজেশন চলছে। লাস্ট ধরো তোমাদের 15 দিন হতে গেল এই ঘরের খাটটাকে বিক্রি করা হয়ে গেছে। খাট অলরেডি রেডি হয়ে গেছে, আমাদেরকে ফোন করে বলে দিয়েছিল খাট আনতে যাবো আজকালের ভেতরে। আর কোথা থেকে খাটটা নিচ্ছি, কত দাম পড়েছে, সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আমি চাই আমি যে জিনিসটা ভালো দামে ভালোভাবে পেয়েছি তোমরাও সেটা পাও, কারণ এটা অনেক কোনো হাতিমোষ দূর থেকে কিনিনি, আমি মধ্যমগ্রামের লোকালি একটা দোকান থেকে কিনেছি, আর খুবই ভালো একটা রেপুটেড দোকান থেকে কিনেছি। তো সকালবেলা লিটিল গোল্ডের বাবার সাথে ওই সমস্ত নিয়ে আলোচনা করে সকালবেলা যেটা ব্রেকফাস্ট করব সেটা আমি বানিয়ে নিয়েছি। আমি আজকে খাবো ওটস। লিটিল গোল্ডের বাবাকে বললাম ওটস খাওয়ার কথা, কারণ দুপুরবেলা কি রান্না করবো না করবো ঠিক ঠিকানা নেই। কালকে মায়ের পাঠানো মাছ মাংস আছে, আমার যেহেতু শনিবার আমি নিরামিষ খাবো, লিটিল গোল্ডের বাবাকে ওটা দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু বাড়িতে আজকে গেস্ট আসবে, কে গেস্ট আসবে সেটা তো বলবোই। তার আগে এখন এসেছি ছাদে শ্যুট করার জন্য। মানে সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু লিটিল গোল্ডের আজকে স্কুল নেই, লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে, কালকে শুতে শুতে আমার একটু লেট নাইট হয়ে গেছে। ঘুম থেকে উঠে পর তাড়াতাড়ি করে ভিডিও যেভাবে পেরেছি এডিটিং করে ছাদে যেই চলে এসেছি, সকাল থেকে আর একটু ওটসও খাওয়ার সুযোগ পাইনি। হরলিক্স খুলেছিলাম, হরলিক্স 2 ঢোক খেয়েছি। মাথাটা এত পরিমাণে ঘুরে গেছে ওই প্রখর রোদ্দুরের ভেতর, এরকম একটা হিল তোলা জুতো পরে, এরকম একটা হেভি কস্টিউম পরে, তারপরে তো হেয়ার মেকআপ। তোমাদেরকে বলেছিলাম না গেস্ট আসবে, তো ওরা চলে এসছে নিচে। এই যে আমাকে ফোন করলো, গিয়ে ওদেরকে নিয়ে আসি, নাহলে কোথায় কি গাড়ি রাখবে বুঝতে পারবে না। আমাদের বাড়ির সামনে তো কার পার্কিং আছে, কিন্তু যেহেতু মধ্যমগ্রামের রাস্তায় কাজ। হ্যাঁ বাবা, তো তোলো, ক্লিপের বাটিটা পড়ে গেছে, কারো কোনো হুঁশ নেই। তো রাস্তা করার জন্য রাস্তার ইয়েগুলোকে রেখেছে কালকে বাড়ির সামনে। এই ফাইনালি দীপায়নরা চলে এসছে। দীপায়ন হলো একটা ছোট্ট বেবি, ওর বয়স এখন ধরো মোটামুটি 7 বছর আমি যেটুকু শুনলাম। তো অনেকেই দীপায়নকে নিয়ে ভিডিও বানিয়েছে। দীপায়নের মা আমার নাম্বারটা পেয়েছে রিঙ্কির থ্রুতে। আমি এলএসএসে গেছিলাম, ওখানে রিঙ্কি আমার ওই বললাম না কোচিদের গ্যাংয়ে, ওদের প্রত্যেকের সাথে আমার যোগাযোগ আছে। ওরাই আমাকে বলেছিল প্রিয়াঙ্কা দি এরকম একজন রয়েছে, তুমি কি ভিডিও করবে? আমি তো তোমার কাছ থেকে না শুনে নাম্বার দিতে পারবো না। আমি বললাম হ্যাঁ অবশ্যই করবো। এবার দেখো আমিও সবাইকে এই কথাই বলবো, যারা যারা আমার মতন ক্রিয়েটাররা রয়েছে, অনেকেই আছো বাড়িতে ডাকতে পারো না বা সময় দিতে পারো না,
না, একবার হলেও তুমি সময় দিতে না পারো, তুমি ভিডিও বানাতে তোমার নট ইন্টারেস্টেড থাকতেই পারো, এটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি যেটুকু পারবে এই দীপায়নের মায়ের স্ক্যানার বা ফোন নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার সাধ্য মতন টাকা দিয়ে দিতে পারবে। আমি কতটা টাকা দিয়েছি, আমি কীভাবে সাহায্য করেছি সেটা তো বলবোই। তার পাশাপাশি আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা পারবে এই ছোট্ট বাচ্চাটাও বাঁচতে চায়, কিভাবে বলছে যে ছোট্ট মানুষ, সেও প্রতিনিয়ত বাঁচার জন্য আত্মনাদ করছে, সেও বুঝতে পারছে যে সে শারীরিকভাবে অসুস্থ। আমার মেয়ে লিটিল গোল্ড বারবার কাছে দীপায়নের কাছে যাচ্ছে আর বলছে চল খেলবি চল। দীপায়ন চুপ করে বসে রয়েছে। ওর ওয়েট এখন মোটামুটি 40 কেজি হয়ে গেছে। ও নর্মালি হাঁটা চলা সমস্ত করতে পারতো, 5 বছর পর্যন্ত স্কুলেও গেছে, কিন্তু ওর হাঁটতে চলতে হুট করেই ওর বাবা মা ফলো করে যে কষ্ট হচ্ছে, মানে পড়ে গেলে ওর উঠতে কষ্ট হচ্ছে, আর 5টা স্বাভাবিক বাচ্চার মতন দৌড়াতে পারছে না। তখন ডাক্তার দেখালে ভেলোর কলকাতা সব ফেল। তো ভেলোরে গেলে লাস্ট ব্লাড টেস্ট আমেরিকা থেকে করিয়ে এনে ওকে জানতে পারা গেছে যে $1.3 মিলিয়ন ওর প্রয়োজন। তোমাদেরকে বলেছিলাম আজকে একজন স্পেশাল গেস্ট আসবে, এই দেখো আমাদের সেই স্পেশাল গেস্ট দীপায়ন। কেমন আছো বাবা? ভালো আছো? কিন্তু দীপায়ন আসার পর থেকে কিন্তু লিটিল গোল্ডের সাথে খেলতে পারছে না, সেই কারণটা কি চলো দীপায়নের বাবা মার কাছ থেকে শুনে নি। নমস্কার, দীপায়ন শাহ আমার একমাত্র সন্তান। ও একটা মারণ রোগে আক্রান্ত, রোগের নাম ডিএমডি, ডুচেন মাসকুলার ডিস্ট্রফি। এই রোগের কারণে ওর মাসেল কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে ও একদমই হাঁটা চলা উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। তো ওর এই চিকিৎসা আমাদের ভারতবর্ষে নেই, ফরেন থেকে একটা জিন থেরাপি ভ্যাকসিন আনতে হবে, যার মূল্য 27 কোটি টাকা। কিন্তু আমার স্বামী সামান্য টোটো চালক, এত টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আঁচল পেতে আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি, যে যেখান থেকে দেখছেন ওকে একটু আশীর্বাদ করুন আর সাহায্য করুন যে ও বেঁচে থাকতে পারে। আপনারা ওকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিন। আর এই চিকিৎসা না করাতে পারলে ওকে হয়তো আমাদের হারাতে হবে। তাই আপনারা সবাই ওর পাশে এসে দাঁড়ান, ওকে আশীর্বাদ করুন আর একটু সাহায্য করুন, ওকে সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দিন। এটাই বলবো যে সবাই দীপায়নের মাকে প্লিজ যে যেমন পারবে, স্ক্যানার যাচ্ছে, ফোন নাম্বারটা বলেছো? 8343982541। যে যেমন পারবে সে সেরকম মানে ভাবে হেল্প করো। কারো যদি মনে হয় ভিডিও বানিয়ে ছাড়বে, তোমাদের সোশ্যাল মিডিয়া স্ট্রং আছে, তোমরা তাও করতে পারো। কেউ যদি আর্থিকভাবে সাহায্য, মানসিকভাবে সাহায্য, সব রকমের সাহায্যই এখন দীপায়নের বাবা মা দীপায়ন তিনজনেরই দরকার। বাচ্চা ছেলেটাও বলছে হাত জোর করে যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে হেল্প করো। তো শুনলে খুবই খারাপ লাগে। আমাদের জীবনে কত কিছু থাকা সত্ত্বেও আমরা বলি এটা নেই ওটা নেই, তাহলে ভাবো তো এই মা বাবাটার অবস্থাটা কেমন, সেটা ভাবো। আমি তাই মাঝে মাঝে ভাবি আজকে দীপায়ন বাবা মাকে দেখার পর আমার দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি অনেকটাই পাল্টাবে, কারণ সেও লিটিল গোল্ডের মতন একসময় হেঁটে চলে বেড়াতো। তো আমি ফোন নাম্বার স্ক্যানার সবই দিয়ে দিলাম, সবাই যে যেমন ভাবে পারবে আর্থিকভাবে সাহায্য করো। আর যে অ্যামাউন্টের কথা বলা হয়েছে, অ্যামাউন্টটা কত টাকা লাগবে তোমাদের? 27 কোটি, এখন বলা যাচ্ছে 27 কোটি টাকা। হয়তো গভর্নমেন্ট এটা দেখলে হয়তো একটু এর মূল্যটা কমাতে পারে। মানে 27 কোটি টাকা মানে কিন্তু একটা দুটো টাকা না, এটা সবাই মিলিতভাবে যদি আমরা সাহায্য করি, বেশি বেশি করে ওকে হেল্প করা হয়, তাহলেই কিন্তু হবে। আর না হলে ওই যে বললো যে কোলে সন্তান হারা, এছাড়া তো আর কোনো উপায় নেই। তো তোমাদের কাছে যখন রয়েছে উপায়, অবশ্যই কিন্তু তোমরা যে যেমন ভাবে পারো হেল্প করো দীপায়নকে। দীপায়নের মায়ের চোখের জল দেখে আমি তো সকাল থেকে এমনিই কাঁদছিলাম। তোমরা আমার ফেসবুক পেজ ফলো করলে দেখবে, কারণ এক তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর আমার যেই শরীরটা খারাপ হয়েছে, লিটিল গোল্ড সে হাউ মাউ করে ছুটে এসছে, আমার মাথায় একবার হাত বোলাচ্ছে, পায়ে মানে একবার টিপতে যাচ্ছে। আমি বলছি মা ক্যামেরা অন আছে, তুমি পায়ে হাত দিও না, লোকে বলবে যে দেখো ভিডিওর জন্য মেয়েকে দিয়ে পা টেপাচ্ছে। না, আমার মেয়েটা ওই রকমই, ও জানে যে মা নাচতে গিয়ে ওর মায়ের পায়ে হয়েছে, ব্যথা হয়েছে, তাই মা ওরকম কাঁদছে। তারপর লিটিল গোল্ডের বাবা বলে এই সমস্ত বন্ধ করো, যেটুকু পেরেছি ভিডিও বানিয়েছি। সবার দ্বারা সব কিছু হয় না, আর এখন যেহেতু একটা সার্টেন এজ হয়ে গেছে, এখন অত লাফালাফি ঝাপাঝাপি আমি মনে করি আমার বন্ধ করে দেওয়াটাই উচিত। তো যাই হোক, দুপুরবেলা দীপায়নদের আমার খুবই ইচ্ছা ছিল বিরিয়ানি খাওয়ানোর জন্য। দীপায়নের মা যখন এসেছিল লিটিল গোল্ডের জন্য এক ব্যাগ ভর্তি চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। সে উনি ভালোবাসার জায়গা থেকে নিয়ে এসছে, কিন্তু জিনিসগুলো খুবই খারাপ। আমিও বললাম যে তুমি দীপায়নকে এগুলো খেতে দিও না। বলছে দীপায়নদের বাড়িতেও মুদিখানার দোকান আছে, ওরা অতটা খাওয়া দাওয়া করে না, ওদের হাবড়ার অনেক ভেতরে, আরও 18 কিলোমিটার ভেতরের দিকে ওদের বাড়ি। তাই আমি বলছিলাম আমি এক টাইম হাবড়াতে সবসময়ই যেতাম, আমাকে বারবার বলেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য।
আর আমার লিটিল গোল্ডের বাবা বললো ওরা বিরিয়ানি খাবে না, যেহেতু বাড়ি থেকে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, আমরা ওই স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম, তা দীপায়ন তো যেটুকু পারলো খেলো, আর বাকিটা আমি প্যাকিং করে সব দিয়ে দিয়েছি। ও দীপায়নের মা বলছিল ডিম খেতে খুব ভালোবাসে, আমার ভীষণ ইচ্ছা ছিল যে 2 ট্রে ডিম দিয়ে দেবো, কিন্তু ওরা বললো টাইম নেই আজকে। আমি বললাম পরে ফোনপে করে দেবো, আমার যেটুকু সামর্থ্য অনুযায়ী আমি ওদেরকে টাকা দেবো, তোমরাও দিও, ওদের পাশে থেকো। তো রাতের বেলা আমি যেহেতু দুপুরবেলা আজকে মুগের ডাল খেয়েছি, মুগের ডাল আমাকে বান্টির মা মামি রান্না করে পাঠিয়ে দিয়েছিল, আর লিটিল গোল্ডের বাবা হলো মায়ের পাঠানো শিঙি মাছ, তারপর খাসির মাংস এই সমস্ত দিয়ে খেয়েছে, আর লিটিল গোল্ডও মায়ের দেওয়া চিংড়ি মাছ ডিম ছিল এই সমস্ত দিয়ে খেয়েছে। খেয়ে দিয়ে ভাবলাম যে ইন্টেরিয়রের কাজটা শেষ করতে না পারলে এই ঘরটা থেকেও বেরোতে পারছি না, বাড়িতে মিস্ত্রি যদি কাজ করে, আমরা যদি মানে পরের মাসে আবার কোথাও ঘুরতে টুরতে যাই তাহলে আর একটা গন্ডগোল দেখা দেবে। তারপর এসে ফাইনাল করে যাচ্ছি। এই যে বেশি ব্রাইট ব্রাইট হয়ে গেছে, এখন একটু চাইছিলাম কদিন একটু ইয়ে থাকবে। তুমি চাইলে এইটাও দিতে পারো, এই যে এইটাও আছে একটা, যেটা গ্রিন গ্রিন বলছিলাম, এইটা আর এইটার সাথে কোনটা গো? এইটা সেম, এইটা এইটা মনে হয় এই যেটা। ও হ্যাঁ, এই ব্লুটা চাইলেও দিতে পারো, ব্লু না দিতে চাইলে তুমি এই গ্রিনটা দাও, যা বলবে। দেবো এইটা, দেবো এইটা, এইটা আর এইটার কম্বিনেশন, গোল্ডেন কম্বিনেশনই দাও। গোল্ডেন কম্বিনেশন, এটা গোল্ডেন কম্বিনেশন যাচ্ছে তো এটার সাথে? এটা কিছুটা হ্যাঁ যাচ্ছে, এটার সাথে পারফেক্ট কোনটা যাবে? গোল্ডেনটাই যাচ্ছে। তুমি কি গোল্ডেন চাইছো যে ঢুক? আরে নিচে তো গোল্ডেন আছে না, নিচে ও, গোল্ডেন গোল্ডেন এটা করে, এটা ভালো লাগে। তাহলে এইটা আর ওইটা যাচ্ছে, তাই? এটা যাচ্ছে দুটো। দুপুরবেলা যা ভাত ছিল সেটা আমি, লিটিল গোল্ডের বাবা, লিটিল গোল্ড আমরা খেয়েছি। খেয়ে দিয়ে এখন আর ভাত নেই, রাত্রি বাজে 11:45। আমি ভাবছিলাম রাতের বেলা একটু পোলাও করবো। পোলাও করতে বেশিক্ষণ লাগবে না, যদি প্রেশার কুকার লিটিল গোল্ডের খিচুড়িটা রয়েছে ওটাকে বেল করলে একটা সিটি বসালেই পোলাও হয়ে যাবে। তবে ভাবছি কটা পোলাও হলো ইয়ে দিয়ে খেয়ে নিই, মানে শুধুই পোলাও খাওয়া যায়, ভেজ পোলাও টাইপের বানাই, ওটা খাই। সময়ের সাথে সাথে ওই যে মানুষের টেস্ট পাল্টে যায় না। অ্যাকচুয়ালি যখন আমি আর গোবিন্দ মিলে এই ওয়ালপেপারগুলো চেঞ্জ করার জন্য গেছিলাম, ফার্স্টে তো কালার করা ছিল, তো তখন একটু ব্রাইট কালার নিয়েছিলাম যে ভাইব্রেন্ট লাগবে ভিডিওতে। তো এখন তো এই সমস্ত কালার চলেই না, বিশেষ করে যেটা আমাদের ডাইনিংয়ে রয়েছে রেড কালার, সেটা তো চলেই না একদমই। তা আমাদের ওপাশে আর একটা পিঙ্ক কালার আমি লাগিয়েছিলাম শ্বশুরমশাইয়ের ঘরে, ওটাও চলে না। যেটা হলো ওই যেটা বেডরুম হচ্ছে এখন নতুন, ওটা তো ব্ল্যাক ছিল, মানে কি বলবো, মানে কি আমার নিজেকেই নিজে বলতে ইচ্ছে হচ্ছে। তো যাই হোক, এখন আমি আমার চয়েস অনুযায়ী দিয়েছি, তো কোনটা কি দিয়েছি তোমরা তো হালকা পাতলা দেখতেই পেলে। এগুলো সমস্ত চেঞ্জেবল, সমস্তই চেঞ্জ করব টাইম অনুযায়ী। প্যানেল বসাতেই মেন যেটা চারকোল শিট না চারকোল কি একটা প্যানেল বললো, তো ওগুলো বসাতেই হলো মেন খরচটা পড়ছে, মানে একটা রুমে বসাতে গেলেই বলছে 7,000-8,000-এর নিচে হচ্ছে না। তারপর পিলার সারা ঘর ভর্তি পিলারগুলো ঢাকতে গেলেও তো দরকার। তারপর তোমাদের লিটিল গোল্ডের বাবার শখ হলো একটা পিলারে পুরো কাচের মতন মোল্ড করবে। তো বললাম ঠিক আছে, যা শখ সবই শখ পূরণ হবে। আর শ্বশুরমশাইয়ের ঘরের যে দেয়ালটা রয়েছে না, ওয়াল, যেখানে আমার ওই যে মিররটা রয়েছে, তারপর আমার প্লে বাটনগুলো রয়েছে, ওই দেয়ালটা থেকে ড্যাম ওঠে, যেহেতু ওই অপোজিট পার্টেই রয়েছে তোমাদের ওয়াশরুম এবং ওখানেই কল লাইনগুলো করা। তো ওখানে যাই লাগাও কিনা ফুলে ফেপে উঠবে। তো আমি যে ইন্টেরিয়র কাছ থেকে করাচ্ছি, ও বললো যে দিদি তুমি লাগিয়ে দেখো এই চারকোল শিটগুলো, এগুলো খুব এক্সপেন্সিভও হয় আর খুব ভালো কাজও করবে। আমি বললাম আমার বাড়িতে 5 বছর টিকলেই এনাফ, তারপরে আবার পাল্টে নেবো। আমি আবার ওকে বলছিলাম যে এগুলো কি খুলে রিউজ করা যাবে? বলছে রিউজ তো মাপে হবে না। আমি যে তুমি লাগিয়েছো, তোমাকে দিয়েই যদি আমরা অন্য কোথাও শিফট করিও বা তোমাকে দিয়েই কাজ করাবো, এগুলো শিট মানে রেখে দেবে, অ্যাডজাস্ট করে দেবে। তো যাই হোক, এখন কোনো একটা মানে ক্রম হয়েছে যে কাজটা শুরু করা যাবে, ওকে অ্যাডভান্স করে দিয়েছি। ও মোটামুটি বলেছে যে 4-5 দিনের ভেতর হবে। আর আমার কতগুলো মানে ঝাড়বাতি বা লাইটের প্রয়োজন, তা ও বললো যে ওর কাছ থেকে নিতে গেলে একটু দাম বেশি পড়বে, তুমি এজরা থেকে নিয়ে নাও, নাহলে অনলাইনে দাও। তো বাড়িতে এসে সেগুলো দেখছিলাম, দেখে একটু পোলাও রান্না করেছি। কালকে অনেক হেট্রিক একটা শিডিউল। আজকের মতন যাই, বাই।